ছেলেটির বয়স যখন ২ বছর পূর্ণ হয় তখনই ছেলেটির মার হঠাৎ করে মনে হতে থাকে এই ছেলেটি তার নিজের সন্তান নয়। মেয়েটি তার সন্দেহের কথা তার হাজবেন্ডকে জানায়। লোকটা প্রথমে পাত্তা না দিলেও পরে তার স্ত্রীর কথায় যুক্তি খুঁজে পায় আর এরপরে নিজেই তদন্তে নেমে পড়ে যে তার আসল সন্তানের সাথে আসলে কি হয়েছিল। শুরু হয় এক রহস্যময় জার্নি, যে জার্নিতে সাসপেন্স, ড্রামা, ইমোশন সবকিছুই ছিল। আর মুভি শেষের সামনে আসে অবিশ্বাস্য এক টুইস্ট। তো কি ছিল সেই টুইস্ট আর সেই বাচ্চাটির সাথেই শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স মুভি সামশায়াম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে মনোজের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল আর বিয়েটা মনোজেরই ছিল। মনোজ আর আরতির আজকে ফার্স্ট নাইট। দুজনেই চুপচাপ বসেছিল আর দুজনেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, একে অপরের সাথে কথা বলার চেষ্টা করছিল। প্রথম কথাটা মনোজই শুরু করে। যেহেতু এটা তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তাই মনোজ ভাবে তাদের অতীতের কথা একে অপরের জানা দরকার। মনোজ তখন বলে সে যখন হোটেলে কাজ করত তখন একটা মেয়ে আসতো, তার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটিকে তার অনেক বেশি ভালো লাগতো। এরপরে একটা সময় মনোজ সেই হোটেল মালিকের চোখের আড়ালে সেই মেয়েটিকে প্রতিদিন হোটেলে আসার পরে ডোসা খেতে দিত। আর এভাবেই কয়েক মাস চলে যায়। একদিন সেই মেয়েটা তার কাছে চলে আসে তার সাথে কথা বলার জন্য। এতে মনোজ খুব খুশি হয়ে গিয়েছিল। সেই দিন সে ভেবেছিল মেয়েটি হয়তো তার ভালোবাসার কথা তাকে বলবে। মনোজ ভাবছিল মেয়েটি যদি তাকে ভালোবাসার কথা বলেই মনোজ কিভাবে রিয়াকশন করবে। কিন্তু তখনই সেই মেয়েটি মনোজকে বলে যে তার হাজবেন্ডকেও এই একই হোটেলে একটা চাকরি দেওয়ার জন্য। তখনই মনোজ বুঝতে পারে এই মেয়েটি আসলে তার হাজবেন্ডের চাকরির জন্যই প্রতিদিন এই হোটেলে আসতো। আর মনোজ বোকা বনে গেছে। আর মনোজ যখন জানতে পারে সেই মেয়েটি বিবাহিত তখন তার মনটা একেবারে ভেঙে যায়। এটা শুনে দুজনে একটু হাসতে থাকে। এরপরে আরতি বলতে শুরু করে হাই স্কুলের সময় তার একজন প্রেমিকা ছিল, কিন্তু আমার প্রেমিক কিছুদিন আমার সাথে প্রেমের অভিনয় করার পরে সে আমাকে ধোঁকা দিয়ে অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক শুরু করে দেয়। এতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম আর এরপরে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইসব প্রেমের চক্করে আমি আর পড়ব না। এরপরে তারা আবারও দুজনে চুপচাপ হয়ে যায়। এরপরে একটা সময় আরতি বলে কিন্তু আমার সেই প্রেমিকের একটি জিনিস খুবই ভালো ছিল, সে খুব সুন্দর গান গাইতে পারত। এই কথাটা শুনে মনোজ বলে আমিও হাই স্কুলে অনেক ভালো গান গাইতাম। আরতি তখন খুশি হয়ে বলে তাকে তার একটা পছন্দের গান শোনাতে। মনোজও তখন গান শুরু করে আর একটা সময় আরতিও মনোজের সাথে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পরেই তাদের দরজায় নক হয়। মনোজ ভাবে এই সময় আবার কে আসলো। দরজা খুলতেই দেখতে পায় মনোজের বাবা। মনোজের বাবা বলে এই রাতের বেলায় তোমার ভেতরে অরিজিৎ সিং কি করে আসলো। কথাটা শুনে মনোজ একটু লজ্জা পেয়ে যায়। মনোজ বলে বাবা আমি গানটা গাইছিলাম। মনোজের বাবা ভাস্কর বলে আগে তো তুমি কখনো গান গাওনি, এই রাতের বেলা হুট করে তোমার ভেতর থেকে অরিজিৎ সিং কি করে বের হয়ে আসলো। মনোজ একটু তোতলাতে বলে আসলে আরতি শুনতে চেয়েছিল। ভাস্কর বলে আরে বাহ, বিয়ের প্রথম রাত থেকেই বইয়ের কথা শোনা শুরু করেছ। এরপরে সে আরতির দিকে তাকায়। আরতিও একটু লজ্জা পেয়ে যায়। এরপরে ভাস্কর তাকে একটা ডায়েরি দেখিয়ে বলে মা এটা তোমার বাবার বাড়ি থেকে এসেছে উপহার হিসেবে, এটাকে আমি রাখতে পারি। আরতি বলে হ্যাঁ ঠিক আছে। এরপরে ভাস্কর সেই ডায়েরিটা নিয়ে সেখান থেকে চলে যায়। এর কয়েকদিন পরেই মনোজ বাগানে কিছু কাজ করছিল। আসলে সে একটা গাছ লাগাচ্ছিল। ঠিক তখনই ইশারায় সে আরতিরকে তার কাছে ডেকে নেওয়ার চেষ্টা করে আর এই বিষয়টা খেয়াল করে ভাস্কর তখন একটু রেগে মনোজের দিকে তাকায়, কারণ আরতি তখন তাকে চা দিচ্ছিল আর ভাস্কর তাকে আরো কিছু কাজের কথা বলার চেষ্টা করছিল। ঠিক ওই সময়টাতে মনোজ আরতিকে নিজের কাছে ডেকে নেয় আর সেখানে তারা দুজনে মিলে একটা আম গাছের চারা লাগায়। এছাড়া তারা হেসে কথা বলছিল। এটা দেখে ভাস্কর মনে মনে ভাবতে থাকে আমার ছেলেটা গেছে, একবারে বইয়ের কথায় উঠছে আর বসছে। আর এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে যায়। মনোজ এবং আরতির বোঝাপড়া ভালোই ছিল, কিন্তু এতদিন পরেও তাদের কোনো সন্তান হয়নি, যেটা নিয়ে সবাই কথা বলাবলি শুরু করে। প্রতিবেশীরা বারবার বলছিল এতদিন হওয়ার পরও কেন বাচ্চা হচ্ছে না, দোষটা কার। আর তাদের বাচ্চা না হওয়াতে সবথেকে বেশি আপসেট ছিল ভাস্কর। আর ভাস্কর তার ছেলে এবং ছেলের বউয়ের বাচ্চা না হওয়ার জন্য আরতিকে দোষারোপ করতে থাকে। সে যখনই সময় পায় তখনই আরতিকে খোঁচা মেরে কথা বলতে শুরু করে। ভাস্কর মাঝে মাঝে অনেক কষ্ট দিয়ে আরতিকে কথা বলে। মনোজ এবং আরতি বিয়ের শুরুতে যে আম গাছের চারাটা লাগিয়েছিল সেই গাছে এখনো কোনো ফল হয়নি। ভাস্কর বলতে থাকে এই ফল গাছেও যেমন ফল হয় না
ঠিক তেমনি এই ফল গাছটা যারা লাগিয়েছে তাদের কোনো ফল হয় না। দুটো একই রকম। অর্থাৎ আবারও সে মনোজ এবং আরতিকে খোঁচা মেরে কথা বলল। আর এইসব কথা শুনতে শুনতে একটা সময় আরতি খুবই হতাশ হয়ে পড়ে। মনোজ এবং আরতি মানুষের কথা সহ্য করতে না পেরে এবং আরতির মানসিক অবস্থা বিবেচনা করে তারা অনেকদিন আগে থেকেই ডাক্তার দেখাতে শুরু করেছে। আর ডক্টর বলে তাদের তেমন কোনো সমস্যা নেই, ছোট্ট একটা সমস্যা রয়েছে, কিছুদিন ওষুধ খাওয়ার পরে সেটা আশা করি ঠিক হয়ে যাবে এবং তাদের বেবিও হবে। ওষুধ খাওয়ার পরে ডক্টরের কাছে যখন তারা আবারও যায়, সে ডক্টর তাদের চেক আপ করার পরে বলে তারা এখন পুরোপুরি সুস্থ। 1 মাস পরে থেকে তারা ঘনিষ্ঠ হলে অবশ্যই তাদের বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন আরতি মনোজকে কল করে আর বলে আমার পিরিয়ড এখনো শুরু হয়নি, আপনি একটি বেবি টেস্ট কিট নিয়ে আসবেন। মনোজ অনেক খুশি হয়ে যায় আর সে কথা মতো একটা বেবি টেস্ট কিট নিয়ে আসে। আর রাতে যখন আরতি সেই বেবি টেস্ট কিটটা দিয়ে টেস্ট করে সেটার রেজাল্ট পজিটিভ আসে, অর্থাৎ আরতি প্রেগনেন্ট হয়েছিল। আর এতে মনোজ অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই খুশির খবর শেয়ার করতে সে তার বাবার দরজায় নক করে। মনোজ এতটাই খুশি ছিল যে সে খুশিতে কেঁদেই দিয়েছিল। কিন্তু ভাস্কর সবকিছু শোনার পরে বলে এ আর এমন কি কথা, তোমরা 4 বছর ধরে স্ট্রাগল করছো আর এখন সফল হয়েছো, এই কথাটা তো তুমি কালকেও আমাকে বলতে পারতে, শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করে দিলে। অর্থাৎ তেমন খুশি হয়নি ভাস্কর। আসলে ভাস্করের চেহারাটাই এমন। সে মনোজের মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজার ভেতরে দেখা যায় উল্টো চিত্র। দরজা বন্ধ করার পরেই ভাস্করের মুখে হাসি ফুটে ওঠে। সে আসলে খবরটা পেয়ে অনেক খুশি হয়েছিল, শুধুমাত্র সে সবার সামনে নিজের খুশিটা জাহির করতে পারে না। আর এই খুশির খবরটা সে তার ডায়েরিতে লিখে রাখে। ভাস্কর বলে এই 4টা বছর আমি প্রভুর কাছে সবসময় একটা প্রার্থনাই করেছি, যেন আমার একটা নাতি নাতনি হয়। আর এতদিনে প্রভু আমার স্বপ্ন পূরণ করেছে, আর এতে আমি অনেক খুশি। এরপরে 2 বছর পরের ঘটনা দেখানো হয়। আরতি এবং মনোজ যে আম গাছটা লাগিয়েছিল সেটার ভেতরে আম ধরতে শুরু করেছে। অন্যদিকে তাদের একটা ছেলেও হয়েছে, আর ছেলের নাম তারা রেখেছিল আভি। ভাস্কর তার নাতিকে নিয়ে অনেক বেশি খুশি, কারণ সে সারাটা দিন তার নাতি আভিকে নিয়েই থাকে। একদিন আরতি ছোট্ট আভিকে খাওয়াচ্ছিল, তখনই হঠাৎ করেই সে আভির দিকে তাকিয়ে থাকে। তার কিছুটা অবাক লাগে। আর এরপরেই রাতের বেলা সে মনোজকে বলতে থাকে আমার মনে হয় আমাদের ছেলে আমাদের নয়। মনোজ বলে কি বলতে চাইছো? আরতি বলে তুমি আভিকে খেয়াল করে দেখো, ওর চোখ নাক মুখ কোনোটাই আমাদের মতো নয়, এমনকি আমাদের কোনো স্বভাবও ওর মধ্যে নেই। মনোজ বলে আরে তুমি এসব কি বলছো, ওর মাত্র 2 বছর বয়স, আর একটু বড় হতে দাও, দেখবে আমাদের মতোই হয়েছে। আরতি বলে তুমি বিষয়টা বুঝতে পারছো না, বাচ্চাদের 1 বছর হওয়ার পরেই বোঝা যায় যে সে কার মতো হয়েছে, বাবার মতো নাকি মায়ের মতো, কিন্তু আমাদের কোনো অভ্যাস বা গুণই ওর মধ্যে নেই। মনোজ বলে তুমি শুধু শুধু টেনশন করছো, চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। কিন্তু সকালবেলাতেই মনোজ যখন আভিকে নিয়ে কোথাও যাচ্ছিল, আরতি তাকে বলে তুমি আমার ছেলেকে নিয়ে এত সকালবেলা কোথায় যাচ্ছ? মনোজ একটু মুচকি হেসে বলে এই তো তুমি গতকালকে রাত্রে বলে ও আমাদের ছেলে নয়, আর এখনই আবার তোমার ছেলে হয়ে গেল। আরতি বলে সেই সন্দেহতা আমার এখনো যায়নি, আমার এখনো মনে হচ্ছে ও আমাদের ছেলে নয়। এই কথাটা শুনে মনোজের মুখ থেকে হাসি উড়ে যায়। সে ভেবেছিল হয়তোবা আরতি টেনশন করে এমনিতেই ভুলভাল বকছে, কিন্তু এখনো সে এইরকমই কথা বলছে, এতে মনোজের একটু টেনশন হয়। এরপরেই মনোজ যখন তার হোটেলে চলে আসে, সে তার বন্ধু ভাসানকে জিজ্ঞেস করে তুমি আরো কোনো ভালো সাইকিয়াট্রিস্ট ডক্টরের নাম জানো? আগে যার নাম বলেছিলে সে ট্রান্সফার হয়ে গেছে। ভাসান বলে হ্যাঁ আছে, কিন্তু কেন? আবারও কি আরতি অসুস্থ হয়ে পড়েছে? মনোজ বলে হ্যাঁ, গতকাল রাতেই ও বলছিল আমাদের কাছে যে ছেলে রয়েছে সেটা আমাদের নয়। ভাসান বলে তাহলে তো চিন্তার বিষয়, ঠিক আছে তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। বাসায় আসার পরে মনোজ আরতিকে বলে কালকে আমরা ডক্টরের কাছে যাব। আরতি বলে কেন, তোমার কি হয়েছে? মনোজ তাকে সরাসরি সেসব কথা বলতে পারে না, তাই একটু ঘুরিয়ে বলে যে তোমার মাথার মধ্যে যে কনফিউশনটা রয়েছে সেটা দূর করার জন্যই আমাদের ডক্টরের কাছে যেতে হবে। মনোজ কি বোঝাতে চাইছে আরতি বুঝতে পেরে যায়। সে রেগে যায় আর বলে আপনার কি মনে হয় আমি পাগল? হ্যাঁ আমি মানছি, আভি জন্ম হওয়ার আগে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, এই জন্য আমার ডক্টরের কাছে যেতে হয়েছিল, কিন্তু এখন আমি সম্পূর্ণ ফিট। আর আপনি যেটা ভাবছেন যে আমি এমনি ভুলভাল বকছি, আমি আপনাকে আরও একটা কথা বলছি। তখন আরতি তাকে আরও একটা পয়েন্ট দেখায়, আপনার ফ্যামিলির সব সদস্যের গায়ের রং কালো অথবা শ্যামলা,
ঠিক একই রকম, আমার পরিবারেরও একই। কেউ এতটাই ফর্সা নয়। তাহলে আভি এতটা কি করে ফর্সা হলো? জেনেটিক্যালি তো ও আমার অথবা আপনার মতো হওয়া দরকার ছিল, তাই না? এছাড়া ওর ফেসের কোনো অংশই আপনার বা আমার মতো হয়নি। এমনকি আপনার পরিবারের বা আমার পরিবারের কারোর মতো হয়নি। মনোযোগ বুঝতে পারে। আরতি যেটা বলছে সে সেটা বুঝে শুনেই বলছে। তাই রাতের বেলা সে আরতিকে বলে, ঠিক আছে, কালকে আমরা ওকে নিয়ে ডক্টরের কাছে যাব আর কনফার্ম হয়ে আসব। কিন্তু সকালবেলাতেই আরতির যখন ঘুম ভাঙে সে দেখতে পায় ঘরের ভিতরে মনোজ বা আভি কেউ নেই। বাইরে এসে মনোজ এবং আভিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কেউ নেই। তখনই তার প্রতিবেশী আরতিকে বলে তার হাজবেন্ড মনোজ কিছুক্ষণ আগেই আভিকে নিয়ে কোথাও গেছে। আভি এসেছিল তার বন্ধু বাসানের কাছে। সে আভিকে দেখায় এবং তার একটা ছবি দেখায়, এছাড়া আরতির ছবিও দেখায় এবং জিজ্ঞেস করে আরতির মধ্যে যে সন্দেহটা এসেছে সেটা কি সত্যি কিনা। ভালো করে দেখার পরে বাসান বলে, আমার মনে হয় আরতি যেটা বলছে সেটা সত্যি বলছে। কথাটা শুনে মনোজের টেনশন আরো বেড়ে যায়। কিছুক্ষণ পরেই মনোজ আভিকে নিয়ে বাসায় ফেরে। অন্যদিকে আরতি তাকে দেখার পরেই বুঝতে পেরে যায় নিশ্চয়ই মনোজ ডক্টরের কাছে যায়নি, বরং তার বন্ধু বাসানের কাছে গিয়েছিল। এবং আরতি তাকে জিজ্ঞেস করে, আপনি কি বাসানের কাছে গিয়েছিলেন? মনোজ বলে, হ্যাঁ, আমি আসলে ওর রায়ও শুনতে চেয়েছিলাম। আর ও বলেছে তুমি যেটা সন্দেহ করছো সেটাই ঠিক। এতে প্রচণ্ড রেগে যায় আরতি আর বলে, আপনি ওর কাছে কেন বলতে গিয়েছেন? এটা আমাদের ঘরের বিষয়। আর ও এখন মিষ্টির মতো পুরো মহল্লায় এটা বলে বলে বেড়াবে। মনোজ বলে, তুমি টেনশন করো না, আমি ওকে দিয়ে প্রমিস করিয়েছি ও কাউকে কিচ্ছু বলবে না। আরতি বলে, ওর প্রমিসের কোনো দাম নেই। এর আগেরবারও যখন আমার মানসিক সমস্যার জন্য ডক্টরের দরকার হয়েছিল ও সেই কথা ওর স্ত্রীকে যেয়ে বলেছিল, আর ওর ওয়াইফ পুরো মহল্লায় বলে বেরিয়েছে আমি পাগল। এদিকে দেখা যায় আরতির সন্দেহ ঠিক। আরতি এবং মনোজের কথা বলার জন্য ভার্সান তার স্ত্রীর কাছে আসতেই যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে আরতি তাকে কল করে আর বলে, আমার হাজবেন্ড আপনাকে আমাদের বিষয়ে যা বলেছে সেটা আপনার মধ্যেই রাখুন, আপনার স্ত্রীকে বলতে যাবেন না। যদি বলেন তাহলে আপনার যে অ্যাফেয়ার রয়েছে আমিও সেটা আপনার স্ত্রীকেই বলে দেব। ভাসান বলে, না, সেটা কাউকে বলবে না। ভাসান ভয় পেয়ে সেখান থেকে কিছু না বলেই চলে আসে। আসলে আরতি বুঝতে পেরেছিল ভাসানকে থামাতে হলেই এভাবেই থামাতে হবে। এরপরে মনোজ আবারও তার হোটেলে চলে আসে এবং তার ম্যানেজারের কাছে 1 সপ্তাহের ছুটি চায়। সে বলে তার বাবা খুবই অসুস্থ, তাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া আসা করতে হবে, আর এই জন্য তার 1 সপ্তাহের ছুটি লাগবে। ম্যানেজার প্রথমে দিতে না চাইলেও মনোজ জোর করাতে ছুটি দিয়ে দেয়। সেখান থেকে আসার সময় ভাসান মনোজকে দেখে ফেলে এবং তাকে ডেকে নিয়ে যায় একটু আড়ালে। আমার অ্যাফেয়ারের কথা তুমি তোমার স্ত্রীকে কেন বলেছ? মনোজ বলে, তুমিও আমার স্ত্রীর ডক্টর দেখানোর কথা তোমার স্ত্রীকে কেন বলেছ? এইভাবে কথা কাটিয়ে সে সেখান থেকে চলে আসে। মনোজ সেখান থেকে একটি হসপিটালে চলে আসে, আর এই হসপিটালেই আরতির ডেলিভারি হয়েছিল। সেখানে আসার পরে তার একজন পরিচিত নার্সকে সে একটু আড়াল ডেকে নিয়ে যায়, আর সেই নার্সকে বলে, আমার স্ত্রী আরতির যেদিন ডেলিভারি হয়েছিল সেই দিন এই হসপিটালে আর কার কার ডেলিভারি হয়েছিল সেটার একটা লিস্ট আমার লাগবে। সেই নার্স বলে, আসলে এটা আমার মায়ের চাকরি ছিল, মা অসুস্থ হওয়ার পরে অনেক রিকোয়েস্ট করে চাকরিটা আমি নিয়েছি, আর এখন যদি আমি এই ধরনের কোনো কাজ করি তাহলে আমার চাকরিটা নিশ্চিত চলে যাবে, তাই আমি এই ধরনের কোনো কাজ করতে পারবো না। সেই নার্স আর মনোজের কথা হসপিটালের একজন ওয়ার্ড বয় শুনে ফেলে এবং নার্স সেখান থেকে চলে যাওয়ার পরে মনোজকে বলে, আপনি যদি আমাকে চা পানি খাওয়ার কিছু টাকা দেন তাহলে আমি আপনার কাজটা করে দিতে পারি। মনোজ রাজি হয়ে যায়। বাসা আসার পরে সে আরতিকে বলে, আমি সব ইনফরমেশন জোগাড় করে নিয়েছি, আর এখন থেকে আমি এই কেসটা তদন্ত করব, আর অবশ্যই খুঁজে বের করব এটা। হসপিটালের ওয়ার্ড বয় তাকে যে লিস্টটা দিয়েছিল মনোজ পরের দিন থেকেই সেসব ঠিকানায় অর্থাৎ সেসব বাড়িগুলোতে চলে যায়। দিনের বেলাতে বেশিরভাগ বাড়ির পুরুষই কাজে থাকে, বাইরে থাকে। সেই সুযোগে মনোজ সেসব বাড়িতে চলে যায় এবং নিজেকে একজন সরকারি অফিসার হিসেবে পরিচয় দেয়, আর আদমশুমারির নামে পরিবারের সবার নাম ঠিকানা ডিটেলস জেনে নেয়। এমনকি ছোট যে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্ম তারিখ, এমনকি তাদের ছবিও তুলে নেয়। এরকমভাবে মনোজ একটা বাড়িতে যেয়ে পৌঁছায়, আর সেই মহিলার হাজবেন্ড মহিলার কাছ থেকে আলাদা ছিল, অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। মনোজ যখন সেই মহিলাকে সব ডিটেলস জিজ্ঞেস করার পরে বাচ্চাটার ছবি তুলতে যাবে তখনই সেই মহিলা মনোজকে একটা চড় মেরে বসে আর বলে, আমি জানি আমার হাজবেন্ডই তোমাকে পাঠিয়েছে, তাই তো, আর বাচ্চাটার ছবি তুলে নিয়ে যেতে বলেছে। এতদিন পরে ওর বাচ্চার কথা মনে পড়েছে, আমি কোনোভাবেই আমার বাচ্চার ছবি তুলতে দেব না। ওকে বলে দিও যা হবার হবে, আমি যা হবার কোর্টে দেখে নেব। মনোজ খুবই উৎসাহ নিয়ে কাজটা শুরু করেছিল, কিন্তু চর খাওয়ার পরে
তার সব উৎসাহে পানি পড়ে গেছে আর এই জন্য সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। আর আরতিকে বলে, আমি এসব জেমস বন্ডের কাজ আর করতে পারবো না, তুমি ওকে আমাদের বাচ্চা বলেই মেনে নাও। পরদিন থেকেই মনোজ তার ডিউটিতে যেতে শুরু করে আর সেখানে যাওয়ার পরে জানতে পারে ম্যানেজার আজকে তার বাড়িতে সব স্টাফদের দাওয়াত দিয়েছে। মনোজও সেখানে চলে যায় এবং ভালোমতো দাওয়াত খেতে শুরু করে। আর সেই অনুষ্ঠানে ফাইজা নামের একটি মেয়ে এসেছিল আর এই ফাইজার সাথে মনোজের আগে থেকেই পরিচয় ছিল। ফাইজা আসলে হারিস নামের একজন ছেলেকে ভালোবেসে পালিয়ে গিয়েছিল এবং সেখানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। পরে যদিও ফাইজার পরিবার মেনে নিয়েছে আর এখন তারা এখানেই থাকে। ফাইজার একটা বেবিও আছে। একটু পরেই ফাইজার বেবিটাকে ফাইজার কাছে দিয়ে যায় আর ফাইজার বেবিটাকে দেখার পরেই মনোজের মনে আবারও সন্দেহ জাগতে শুরু করে। আর সন্দেহটা তখনই জাগে যখন মনোজ দেখতে পায় সেই ওয়ার্ড বয় যে লিস্টটা দিয়েছিল সেখানে ফাইজারও নাম রয়েছে। আর এই জন্য ফাইজা যখন তার বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরে আসছিল মনোজ কৌশলে তারও একটা ছবি তুলে নেয়। বাড়িতে যাওয়ার পরে মনোজ যখন আরতিকে ফাইজার ব্যাপারে সবকিছু খুলে বলে এবং ফাইজার ছেলের ছবিটা দেখায় তখন আরতি ভালো করে ছবিটা দেখার পরে বলে, ফাইজা এবং হারিস দুইজনেই খুবই ফর্সা, তাদের পরিবারের লোকজনদেরও আমি চিনি, তারাও ফর্সা, কিন্তু তাদের ছেলে এতটা কালো রঙের কেন? এরপরেই সোশ্যাল মিডিয়াতে তারা হারিসের আইডি খুঁজে বের করে। পরের দিনই মনোজ চলে যায় হারিসের অফিসে তার ঠিকানা নিয়ে এবং তার সাথে দেখা করে আর বলতে শুরু করে, আসলে আমি এবং আমার স্ত্রী এবং আমাদের ফ্যামিলির সবাই একটু ডার্ক স্কিনের, কিন্তু আমাদের ছেলেটা খুবই ফর্সা। অন্যদিকে আপনি এবং আপনার স্ত্রী দুজনেই ফর্সা আর আপনাদের পরিবারের সবাইকেও আমি ফর্সাই দেখেছি, কিন্তু আপনাদের ছেলেটা একটু ডার্ক স্কিনের। আর মজার ব্যাপারটা হচ্ছে আপনার স্ত্রীর এবং আমার স্ত্রীর একই হসপিটালে একই দিনে ডেলিভারি হয়েছে। আমার মনে হচ্ছে আমাদের বাচ্চাটা কোনোভাবে অদল বদল হয়ে গেছে। আমরা যদি আমাদের বাচ্চাটাকে দুই পরিবার মিলে আবারও কনফার্ম করে নেই তাহলে হয়তোবা দুজনের পক্ষে ভালো হবে। কথাটা শুনে যেন হারিস আকাশ থেকে পড়ে। হারিস ভাবতে থাকে এই লোকটা হঠাৎ করে এসে এসব কি বলছে, তার মাথায় ঢুকছে না। আশেপাশের মানুষ যাতে এই বিষয়টা জানতে না পারে হারিস তাড়াতাড়ি মনোজকে গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দেয়। হারিস মনোজের কথায় তেমন পাত্তা দেয় না। সে ভাবতে থাকে লোকটার মাথায় হয়তো সমস্যা আছে, নয়তোবা হুট করে কেউ এসে এমন অদ্ভুত কথা বলতো না। হারিস তার কাজে অর্থাৎ মিটিংয়ে মনোযোগ দেয়, কিন্তু মিটিংয়ের মধ্যে দেখা যায় মনোজ বারবার হারিসকে কল করেই যাচ্ছিল। হারিস কল রিসিভ না করার সত্ত্বেও মনোজ বারবার তাকে কল করেই যাচ্ছিল। একটা সময় হারিস প্রচন্ড বিরক্ত হয়ে মিটিং শেষ না করেই বের হয়ে পড়ে আর মনোজকে কল ব্যাক করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এতবার কেন কল করছো? আর আমার মনে হয় তোমার মাথায় সমস্যা রয়েছে, তোমার ডক্টর দেখানো প্রয়োজন। এইভাবে বলে মনোজকে অপমান করে ফোন রেখে দেয়। মনোজের মনটাও খারাপ হয়ে যায়। মনোজ বাড়ি ফিরে আসে। তখনই দেখা যায় আজকে মনোজের বাবার ৭০তম জন্মদিন ছিল। ভাস্কর জন্মদিনে সবাইকে বলতে থাকে, আমি অনেক সময় ভেবেছিলাম হয়তোবা আমার ৭০তম জন্মদিন আমার নাতিপুতি ছাড়াই চলে যাবে, কিন্তু প্রভু আমার কথা শুনেছে। ৭০তম জন্মদিন হওয়ার আগেই আমি আমার নাতির মুখ দেখতে পেয়েছি। ভাস্কর আসলে তার নাতিকে অনেক বেশি ভালোবাসত আর এসব কথা বলতে বলতেই ভাস্কর ইমোশনাল হয়ে যায়। আর এরপরেই তারা জন্মদিনের অনুষ্ঠানটা আনন্দের সাথে পালন করে। এরপরেই দেখা যায় হারিস ডিউটি থেকে ফিরে। আসলে তার স্ত্রীও জব করত, কিন্তু সে বাড়ি থেকেই কাজ করত, ওয়ার্ক ফ্রম হোম। হারিস অফিস থেকে আসার পরেই তার ছেলের সাথে কিছুক্ষণ সময় কাটায়। একটু পরেই তাদের ছেলে ঘুমিয়ে পড়ে। একটু পরেই হারিসের বাবা তাকে কল করে। হারিস তার বাবার কলটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে হারিস এবং ফাইজা দুজনেই পালিয়ে বিয়ে করেছিল আর এজন্য দুজনের পরিবারই এই বিয়েটা মেনে নেয়নি। যদিও ১ বছর আগে ফাইজার পরিবার তাদের সম্পর্কটা মেনে নিয়েছিল, কিন্তু হারিসের পরিবার তখন সম্পর্কটা মেনে নেয়নি। আর এইবার হারিসের বাবা তাকে কল করে আর এ থেকে বোঝা যায় হারিসের বাবা তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আর এই জন্য হারিস এবং ফাইজাকে এইবার ঈদে তাদের বাড়ি যেতে বলে আর এতে হারিস অনেক বেশি খুশি হয়। আর এরপরেই দেখা যায় হারিস ঈদে তার পুরো পরিবারকে নিয়ে বাড়ি চলে যায়। যদিও হারিস আর ফাইজা বাড়ি যাবার পরেও হারিসের বাবার মন খারাপই ছিল। সে তাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলছিল না, কিন্তু হারিসের বাবা তার নাতিকে দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার সাথে গল্পগুজব হাসি ঠাট্টা মজা করতে থাকে। তারা যখন একসাথে খাবার খেতে বসে তখনই হারিস তার বাবাকে বলে আসলে সে নতুন একটা প্রজেক্ট শুরু করেছে আর সেটার জন্যই ইনভেস্টর খুঁজছে। হারিসের বাবা বলে, ইনভেস্ট করতে পারে এমন কিছু লোকের সাথে আমার পরিচয় রয়েছে, তুমি কালকে যেয়ে তাদের সাথে কথা বলো। এরপরেই দেখা যায় তারা সেখানে খুব মজা করে ঈদ পালন করে। এরপরেই দেখা যায় হারিস এবং ফাইজা আবারও তাদের ঈদের ছুটি কাটিয়ে শহরে ফিরে আসে। আর যখনই মনোজ এবং আরতি এটার খোঁজ পায় তারা সরাসরি চলে আসে হারিসের ফ্ল্যাটে। হারিস দরজা খুলেই তাদের দেখার পরে হতবাক হয়ে যায়। হারিস প্রচন্ড বিরক্ত হয় আর বলে,
আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আমাকে সরাসরি বলুন, কিন্তু এভাবে আমাকে হ্যারাসমেন্ট করবেন না, আমার খুবই বিরক্ত লাগে। মনোজ তখন বলে, আসলে আমরা এখানে টাকার জন্য আসিনি। আমি আপনাকে যেটা বলেছি আপনি একটু ভেবে দেখুন। আপনি নিজেও জানেন আপনাদের কাছে যে বাচ্চাটা রয়েছে সেটা আসলে আপনাদের নয়, বরং আমাদের বাচ্চা। আর আমাদের বাচ্চাটাকেই আমরা একবার দেখতে এসেছি। হারিস তাদের বোঝানোর চেষ্টা করে যে এভাবে বললেই সবকিছু হয়ে যায় না, বললেই সবকিছু প্রমাণ হয়ে যায় না। কিন্তু মনোজ এবং আরতি তারা জিদ ধরে বসেই ছিল যে তারা তাদের ছেলেকে দেখবেই। মনোজ এবং আরতি ধরেই নিয়েছে হারিস এবং ফাইজার কাছে যে সন্তান রয়েছে সেটা আসলে তাদের, এবং তারা তাদের সন্তানকে দেখবেই। হারিস আসলে ঝামেলা চাইছিল না, আর ফাইজাকেও এই বিষয়টা জানাতে চাইছিল না। এই জন্য সে লুকিয়ে তাদের ফ্ল্যাটের ভেতরে ঢুকতে দেয়, আর তখন তাদের ছেলে ঘুমাচ্ছিল। মনোজ এবং আরতি হারিসের বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয় এবং তারা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে, দেখো ওর নাকটা আমার মতো হয়েছে, চোখটা তোমার মতো হয়েছে, এরকম ভাবে। এছাড়া তারা একটা সময় সেই বাচ্চাটার ফটো ক্লিক করতে থাকে। এতে হারিস রেগে যায় আর বলে, তোমাদেরকে দেখার জন্য ভেতরে আসতে দিয়েছি, ফটো তোলার জন্য নয়, আর এখান থেকে এখনই চলে যাও। আসলে হারিস ভয় পাচ্ছিল ফাইজার জেগে না যায়, তাহলে এই বিষয়টা নিয়ে সে আবার তুলকালাম বাঁধিয়ে ফেলবে। হারিস যখন তাদের দুইজনকেই ফ্ল্যাট থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়, ঠিক তখন আবারও তারা দরজায় কলিং বেল বাজায়। হারিস যখন দরজা খোলে তারা বলতে থাকে তারা একবার তাদের সন্তানকে কোলে নিতে চায়। এবার হারিস প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমাদের বরদাস্ত করাটাই আমার ভুল হয়েছে, তোমাদের শুরু থেকেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল, তোমাদের কথা মানাটাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হারিস এবার তাদের দুজনকে প্রচণ্ড রকমের অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু মনোজ এবং আরতি নাছোড়বান্দা, তারা সেখান থেকে কোনোভাবেই আসবে না, আর এতে করে সেখানে ছোটখাটো একটা ধাক্কাধাক্কিও হয়ে যায়। অবশেষে মনোজ এবং আরতি বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে, আর হারিস এই পুরো বিষয়টা চেপে যায় ফাইজার কাছ থেকে। আর দেখা যায় সেই ধাক্কাধাক্কিতে আরতির হাতে কিছুটা কেটেও গিয়েছিল। মনোজ তাকে তার হোটেলে নিয়ে আসে এবং সেখানে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। মনোজ সেখানে আরতিকে বোঝাতে থাকে যে আমাদের ছেলে যে ঘরে রয়েছে সেটা আমাদের থেকে অনেক ভালো একটা ফ্যামিলি, অর্থাৎ আমাদের সন্তান খুব ভালো রয়েছে, তাই আমাদের উচিত ওকে ওর মতো থাকতে দেয়া। ঠিক তখনই পেছন থেকে এই কথাটা শুনে ফেলে তার বন্ধু। বর্ষণ মনোজকে পেছনে রেখে নিয়ে যায় আর বলে, অপরিচিত একজন লোক তোমার স্ত্রীর গায়ে হাত তুললো, তোমার স্ত্রীকে আহত করলো, তুমি কি সেই লোকটাকে এমনিতেই ছেড়ে দেবে? অর্থাৎ সে মনোজকে ফুসলাতে থাকে যাতে মনোজ রেগে যায় এবং এই ঝামেলাটা আরো বেশি করে হয়। বর্ষণ মনোজকে বলে, তোমার অবশ্যই প্রতিশোধ নেওয়া উচিত, সেই লোকটার উপরে প্রতিশোধ নেওয়া উচিত। মনোজও মনে মনে ঠিক করে নেয় হারিসকে সে অনেক ভালো করে বুঝিয়েছে। হারিস কথা শোনেনি, এমনকি তার স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলেছে, এর বদলা সে নেবেই। আর এরপরেই মনোজ এবং আরতি চলে যায় থানায়। তারা সেখানে পুলিশের কাছে যে কমপ্লেন করে যে তাদের সন্তান হসপিটালে জন্ম দেওয়ার সময় অদলবদল হয়ে গিয়েছিল। হারিস এবং ফাইজা নামের এক দম্পতির কাছে তাদের ছেলে রয়েছে, আর তারা সেটা ফেরত চাইছে, আর এই জন্য প্রয়োজন পড়লে তারা ডিএনএ টেস্ট করতে চায়। পুলিশও তাদের কমপ্লেন নিয়ে নেয়। এদিকে হারিস একটা মিটিংয়ে ছিল সেই ইনভেস্টরদের সাথে। সেখানে সে প্রয়োজনীয় মিটিং শেষে সেই ইনভেস্টরদের রাজি করিয়ে ফেলে তার প্রজেক্টে ইনভেস্ট করার জন্য, এবং সেখানে তারা এগ্রিমেন্ট সাইন করতে যাবে। ঠিক ওই সময়টাতে হারিসকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আসতে বলে। যদিও হারিস প্রথমে একেবারেই অস্বীকার করে, কিন্তু তারপরে পুলিশ যেহেতু যেতে বলেছে, হারিস বলে ঠিক আছে, সে অবশ্যই থানায় আসবে। কিন্তু সেই ইনভেস্টরের একজন সেক্রেটারি হারিস আর পুলিশের কথাটা জেনে ফেলে এবং সেই ইনভেস্টরকে যে বলে যে হয়তোবা হারিসের কোনো ঝামেলা রয়েছে, এই জন্য পুলিশ যেয়ে তাকে থানায় দেখা করতে বলেছে। আর তখনই হারিসের ওপর থেকে সেই ইনভেস্টর আস্থা হারিয়ে ফেলে। এই জন্য সেই প্রজেক্টে ইনভেস্ট না করার সিদ্ধান্ত নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এতে হারিস প্রচণ্ড রেগে যায়, কারণ এটা তার একটা স্বপ্নের প্রজেক্ট ছিল, আর সেখানে তার বাবা তাকে সাহায্য করছিল ইনভেস্টের লোক জোগাড় করার জন্য। কিন্তু এখন যেটা হলো সেটা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। এরপরে যখন সে থানায় যায়, থানার পুলিশ অফিসার বলে তাকে ডিএনএ টেস্ট করার জন্য, কিন্তু হারিস প্রচণ্ড রেগেছিল। পুলিশ এবং মনোজ আর আরতিকে বলে সে কোনোভাবেই ডিএনএ টেস্ট করবে না। মনোজ এবং আরতিকে সে আরও বলে, আমি করব না, আপনারা যদি কিছু করতে পারেন তাহলে করে নেন। এভাবে থ্রেট দিয়ে হারিস সেখান থেকে চলে আসে। হারিস সেখান থেকে চলে যাওয়ার পরে মনোজ এবং আরতি পুলিশের সাথে আবারও কথা বলে। পুলিশ অফিসার বলে তাদের বিরুদ্ধে ওইরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই হারিস যদি নিজে থেকে ডিএনএ টেস্ট না করে পুলিশ তাকে জোর করতে পারে না। এরপরে দেখা যায় মনোজ এবং বাসন তারা একসাথে বসে মদ খাচ্ছিল। তখন বাসন বলতে থাকে, আমার মনে হয় হারিস পুলিশকে টাকা খাইয়েছে, আর এই জন্যই পুলিশ হারিসের পক্ষ নিয়ে কথা বলছে। বাসনের কথা শোনার পরে মনোজ ও বাসনের সাথে একমত হয়। সেও ভেবে নেয় পুলিশ নিশ্চয়ই ঘুষ নিয়ে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে হারিস যখন বাসায় চলে আসে, সে দেখতে পায়
পায় ফাইজা তার কাপড় চোপড় গোছাচ্ছে। হারিস বুঝে যায় ইতোমধ্যে ফাইজা বিষয়টা জেনে গেছে। ফাইজা হারিসকে প্রচন্ড বকাঝকা করতে থাকে। ফাইজা বলতে থাকে, ও শুধু তোমার একার নয়, আমারও সন্তান। ওকে নিয়ে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে বলার প্রয়োজন মনে করলে না একবারও। আর এটা নিয়েই হারিস আর ফাইজার ভেতরে একটা ঝগড়া বেঁধে যায়। হারিস আরো প্রচন্ড রেগে যায় মনোজের উপরে। সে ভাবতে থাকে সে এখানে এসে ফাইজাকে ওইসব কথা বলে দিয়েছে। পরদিনই হারিস চলে আসে মনোজ যে হোটেলে কাজ করত সেখানে। আর হোটেলের সবার সামনেই সে মনোজকে অপমান করতে থাকে। মনোজও এই বিষয়টা আর মেনে নিতে পারে না। আর একটা সময় সেখানে ঝগড়াটা হাতাহাতিতে রূপ নেয়। দুজনেই মারামারি করতে শুরু করে। একটা সময় হারিস সেখান থেকে চলে আসে এবং মনোজকে থ্রেট দেয় তার বাচ্চা এবং স্ত্রীর আশেপাশেও যদি আর তাকে দেখেছে তাহলে সে তাকে মেরে ফেলবে। এদিকে মনোজ বাসায় আসার পরে জানতে পারে তার বাবা ভাস্কর তারই হোটেলে সেই ঘটনাটা জেনে ফেলেছে। ভাস্কর বলতে থাকে, আমি সেই হোটেলে 40 বছর ধরে কাজ করেছি। আমার সার্ভিস লাইফে আমি কারোর সাথে কখনো ঝগড়া করিনি। আর আমি অবসর নেওয়ার পরে সেই কাজটা তুমি পেয়েছো। আর তুমি সেখানে যাওয়ার পরেই ঝগড়া বাঁধিয়ে দিয়েছো। তুমি আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো। বিয়ের পর থেকে আমি তোমাকে বলেছিলাম তোমার স্ত্রীর কথা না শুনতে, কিন্তু তুমি তো তোমার স্ত্রীর কথায় ওঠো আর বসো। আর এভাবে চলতে থাকলে তুমি একটা সময় ধ্বংস হয়ে যাবে। তখনই দেখা যায় ভাস্কর আসলে আরতির বাবার বাড়ি থেকেও লোককে ডেকে পাঠিয়েছিল। সেখানে আরতির ভাই তার সাথে কথা বলে আর বলে, তুমি এসব কি বলছো? তোমাদের কাছে যে সন্তান রয়েছে সেটা তোমার নয়। তুমি কি পাগল হয়ে গেছো? আসলে আরতির ভাই আরতিকে সন্দেহ করছিল। আরতির ভাই বলে, তুমি কি সংসারটা ভেঙে দিতে চাইছো? তোমার কি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে? কথাটা শুনে আরতি প্রচন্ড রেগে যায় আর সে তার ভাইকে একটা চর মেরে বসে। আরতি ভাস্কর অর্থাৎ তার শ্বশুর এবং তার বাবার বাড়ির লোকদের কথা শুনে আরো বেশি প্রচন্ড জেদি হয়ে ওঠে। সে ভেবে নেয় পুলিশের সাহায্যে নয়তোবা অন্য কোনোভাবে যে করেই হোক তার সন্তান তার কাছে আনবেই। এই জন্য সে মনোজের কাছে আসে আর বলে, আপনি ভুল কিছু করেননি। হয়তোবা আমরা হারিসের থেকে টাকা পয়সার দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছি, এই জন্যই পুলিশ আমাদের কথা শুনছে না। এরপরে আরতি তার স্বর্ণের বালা মনোজকে দিয়ে দেয় আর বলে, এগুলো বিক্রি করে আপনি সেই টাকা দিয়ে পুলিশ অফিসারকে ঘুষ দিন আর হারিসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করুন। মনোজও সেটাই করে। সেই স্বর্ণের বালা বিক্রি করে সে বাসানকে সাথে নিয়ে সেই টাকা নিয়ে চলে আসে থানায় এবং সেই পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করে আর বলে যে করেই হোক হারিসকে ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করুন। এতে পুলিশ অফিসার রেগে যায় আর বলে, আপনি কি ভেবেছেন আমি হারিসের কাছ থেকে ঘুষ নিয়েছি আর এই জন্যই আমি তার পক্ষ নিয়েছি? আসলে এমনটা নয়, আমি কারো কাছ থেকেই ঘুষ নিইনি। হারিসের জায়গা থেকে ঠিক। আইনতভাবে হারিসকে আমরা জোর করতে পারি না ডিএনএ টেস্ট করার জন্য, যদি না আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন। সেই পুলিশ অফিসার মনোজকে অ্যাডভাইস দেয়, এসব কিছু ভুলে যাও। তোমাদের কাছে যে সন্তান রয়েছে সেটাকেই আপন মনে করো, নাহলে এই কোর্ট কাছারির চক্করে পড়ে জীবনটা শেষ হয়ে যাবে। দেখবে এই কোর্টে কেসটা সমাধান হতে হতে তোমাদের ছেলের মেয়েরা বড় হয়ে যাবে, তাতে বিয়ে শাদী পর্যন্ত হয়ে যাবে, কিন্তু তারপরও কোর্টের রায় বের হবে না। কিন্তু মনোজ নাছরবান্দা, সে কোনোভাবেই পুলিশ অফিসারের কথা শোনে না, বরং পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে যাতে করে কোনোভাবে এই কেসে সে তাদের সাহায্য করে এবং হারিসকে রাজি করায় ডিএনএ টেস্ট করার জন্য। সেই পুলিশ অফিসারও মনোজের কষ্টটা বুঝতে পারে আর অবশেষে রাজি হয়ে যায় এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। পুলিশ অফিসার রাঘব প্রথমে চলে যায় মনোজ এবং আরতির ফ্যামিলির সাথে কথা বলতে, এরপরে চলে যায় হারিস এবং ফাইজার সাথে কথা বলার জন্য, আর অবশেষে সেই হসপিটালে যেখানে তাদের ডেলিভারি হয়েছিল। আর সেখান থেকে পাওয়া সব ইনফরমেশনগুলো সে কালেক্ট করতে থাকে। আর অবশেষে সে আবারও মনোজের সাথে দেখা করে। রাঘব বলে, আমি সব জায়গা থেকে খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করেছি, ইনফরমেশন কালেক্ট করেছি। ডেলিভারির সময় কোনো ঝামেলা হয়নি, কোনো দুই নাম্বারই হয়নি, একেবারে সবকিছু ঠিকঠাকই ছিল। তাই আমার মনে হয় তোমরা যেটা ভাবছো সেটা ভুল। তোমাদের কাছে যে সন্তান রয়েছে সেটা তোমাদেরই। অবশেষে মনোজ সেই পুলিশ অফিসারের কথা শোনার পরে নিজেকে শান্ত করে আর ভেবেই নেয় হয়তোবা আরতিই ভুল। সেও সিদ্ধান্ত নেয় যেটা হয়েছে সেটা হয়েছে আর সেটাই সে মেনে নেবে। এই বিষয়ে সে আর কোনো কথা বলবে না। কিন্তু পরের দিনই সে অবাক হয়ে যায় যখন সে তার হোটেলে ফাইজা এবং তার ছেলেকে দেখতে পায়। ফাইজা তার কাছে আসে আর বলে সেও মনোজের ছেলেকে দেখতে চায়। ফাইজার কথা শোনার পরপরই মনোজ তার সিদ্ধান্ত বদলে ফেলে। ফাইজা এবং তার ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে আর ফাইজাকে নিজের ছেলে আফিকে দেখায়। সবকিছু দেখার পরে এবং শোনার পরে ফাইজা বলতে থাকে,
আসলে আমি আমার হাজব্যান্ড হারিস যা করেছে সেটার জন্য দুঃখিত। এই বিষয়টা যখন আমাদের মধ্যে জানাজানি হয়েছে, আমাদের দুজনের মধ্যেই ঝামেলা হচ্ছে। আমরা দুজনে আলাদা আলাদা রুমে ঘুমাচ্ছি। এছাড়া আমাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটিও হয়েছে। আমরা দুজনেই ভালো নেই। আমি চাইছি না এই বিষয়টা আর আগে বাড়ুক। এজন্য আমার ফ্যামিলিতে সমস্যা হোক। আর এই জন্য আমি ডিএনএ টেস্ট করতে রাজি আছি। কথাটা শুনে মনোজ এবং আরতি দুজনেই খুব খুশি হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে কেসটা এত সহজেই মিটে যাবে। আর এই জন্য তারা সাথে সাথেই ফাইজাকে নিয়ে চলে যায় ল্যাবে এবং আরতি আর ফাইজা দুজনেই ডিএনএ টেস্ট করায়। ফাইজা এরপরে বাসায় ফিরে আসে। হারিস আসলে এইসবের কিছুই জানতো না। হারিস যখনই বাসায় ফিরে ফাইজা তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে হারিস রেখে যায় আর বলে, তুমি আমাকে একবার জিজ্ঞেস করার পর্যন্ত প্রয়োজন মনে করলে না, তুমি একাই চলে গেলে। তোমাদের এই ডিএনএ টেস্টের রেজাল্টে আমার কিছুই যায় আসে না। আমার ছেলে শুধু আমারই, আমি ওকে কারো কাছে যেতে দেব না। এভাবেই ফাইজা এবং হারিসের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপরে একটা সময় ফাইজা শান্ত হয়ে হারিসকে বোঝায়, এভাবে মনে একটা সন্দেহ নিয়ে আমরা কতদিন বাঁচবো। একদিন না একদিন এই সত্যের মুখোমুখি আমাদের হতেই হবে। তার থেকে ভালো এখনই এর একটা মীমাংসা হয়ে যাক। আমাদের মধ্যে এই ঝগড়াঝাটি আমি আর চাই না। এরপরেই কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে কোর্টের রায় দেওয়া হবে তাদের সেই কেসটা নিয়ে। আসলে ডিএনএ টেস্ট চলে এসেছিল আর ডিএনএ টেস্ট থেকে জানা গিয়েছিল আরতি এবং মনোজের সন্দেহটাই সত্যি হয়েছে। ডেলিভারির সময় তাদের বাচ্চাটা অদলবদল হয়ে গিয়েছিল। অবশেষে কোর্টে থেকে একটা ডেট দিয়ে দেয়। জজ বলে, সেই ডেটে আপনারা আপনাদের বাচ্চাদের অদলবদল করে নিতে পারেন চাইলে। আর দেখতে দেখতে অবশেষে সেই দিনটাও চলে আসে, যেখানে হারিস ফাইজা তাদের বাচ্চাকে নিয়ে এসেছিল, মনোজ আরতি আভিকে নিয়ে এসেছিল। এরপরেই আরতি এবং ফাইজা তাদের বাচ্চাকে অদলবদল করে নেয়। কিন্তু তাদের মার কাছ থেকে আলাদা হওয়ার পরেই সেই দুইটি বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছিল, কোনোভাবেই থামছিল না। আর এটা আরতি আর ফাইজা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তারা আবারও তাদের বাচ্চাকে নিজেদের কাছে নিয়ে দুধ পান করাতে থাকে, শান্ত করতে থাকে। এইসব কিছু দেখার পরে হারিস মনোজকে বাইরে ডেকে নিয়ে আসে আর বলে, আমি এই বিষয়টা নিয়ে এতদিন থেকে ভয় পাচ্ছিলাম। যদিও আমাদের বাচ্চা অদলবদল হয়ে গিয়েছিল, কিন্তু এই বাচ্চা দুটোই আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে 2 বছর কাটিয়েছে। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। আর এখন হুট করেই যদি তারা তাদের পরিবারকে অদলবদল করে ফেলে, পরিবেশটা অদলবদল হয়ে যায়, তাহলে 2 বাচ্চাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর বড় হওয়ার পরেও এটা তাদের মধ্যে প্রভাব ফেলবে। আর আমি এটা চাই না। আমি চাই ওরা এখন আমাদের কাছেই থাকুক। এরপরে যখন ওদের 18 বছর বয়স হয়ে যাবে, তখন ওদের পুরো বিষয়টা আমরা খুলে বলবো। এরপর ওরা নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নেবে যে ওরা কোন পরিবারে থাকবে। মনোজ হারিসের কথা খুব ভালোভাবে বুঝতে পারে, আর এই জন্য সেও রাজি হয়ে যায়। আর আরতি আর ফাইজাও এই বিষয়টা মেনে নেয়। অবশেষে তারা তাদের আগের বাচ্চাটাকে সাথে নিয়ে চলে আসে। কিন্তু তাদের মধ্যে একটা প্রশ্ন থেকে গিয়েছিল, সেই হসপিটালে বাচ্চাটা অদলবদল হলো কি করে? যেই প্রশ্নের উত্তর তারা এখনো পায়নি। আর এভাবেই কিছুদিন কেটে যায়। কয়েকদিন পরে মনোজ যখন বাড়ি পরিষ্কার করছিল, তখনই হঠাৎ করেই তার বাবার রুমে তার সেই ডায়েরিটা সে পায়। মনোজের বিয়ের প্রথম দিনই যেটা ভাস্কর আরতির কাছ থেকে চেয়ে নিয়েছিল। মনোজ সেই ডায়েরিটা খুলে পড়তে শুরু করে, কিন্তু ডায়েরি পড়ার পরে মনোজ পুরো শকড হয়ে যায়। আর এরপরে সেই ডায়েরিটা সে আরতিকে দেখায়। আরতিও সেই ডায়েরি পড়তে শুরু করে। আসলে যখন আরতি প্রসব বেদনা উঠেছিল, তখন বাড়িতে ভাস্কর ছিল, মনোজ হোটেলে ছিল তার কাজে। এজন্য ভাস্করই আরতিকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর এরপরেই মনোজকে খবর দেওয়া হয়েছিল। মনোজ সেই হসপিটালে আসতে আসতে আরতি ততক্ষণে বাচ্চার জন্ম দিয়ে ফেলেছিল। আর সেই হসপিটালেই ভাস্করের বোন কাজ করত অ্যাজ এ নার্স হিসেবে। যখনই বাচ্চা আরতি জন্ম দিয়ে ফেলে, ঠিক ওই সময়টাতে বাচ্চাকে দেখার পরে সে একটু মনমরা হয়ে যায়, কারণ তার নাতি দেখতে একটু কালো হয়েছিল। আর ভাস্কর ভাবতে থাকে, এভাবে যদি চলতে থাকে তাহলে তার পরবর্তী প্রজন্ম কালোই হবে। আর এটা সে চাইছিল না, কারণ সে সবসময় চাইতো তার নাতিপুতি একটু ফর্সা হবে, তার ভবিষ্যৎ প্রজন্ম একটু ফর্সা হবে। আর এই জন্য সে তার বোনকে বলে। তার বোন যদিও প্রথমে বিষয়টা শুনে অবাক হয়েছিল, কিন্তু তারপরও ভাইয়ের আবদার মেটানোর জন্যই সে রাজি হয়ে গিয়েছিল। আর একই হসপিটালে একই সময় ফাইজারও ডেলিভারি হয়েছিল। আর ফাইজার বাচ্চাটাও দেখতে সুন্দর ছিল। আর এই জন্যই ভাস্করের বোন সেদিন 2 বাচ্চাই অদলবদল করে ফেলেছিল। প্রথমে এই বিষয়টা জানার পরে আরতি এবং মনোজ দুজনেই হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু পরে তারা দুজনেই মুচকি হাসে। আসলে অভিকে তারা ভালোবেসে ফেলেছিল, আর এখন অভিকেই তারা নিজেদের সন্তান মনে করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।